রেকর্ডের তাই তো ওটা দেখতেছি। নাফিজ আল ফাতিন, তৌফিক ওমর নাফিজ, তানজিম আহসান, ইরশাদ জাহান, আসাদুজ্জামান আসাদ, তানজিল হাসান, রিক্তা সরকার, মেজবাউল পায়েল, নিশাত সানজিদা, উম্মে রুমান জুথি, তমালিকা সরকার, শফিউল্লাহ, এসপি দাস, তানজিনা তোয়া, কঠিন কঠিন নাম তোমাদের, মোহাম্মদ রিয়াদ, আচ্ছা উপস্থিতি খুবই খারাপ, 60-র মতো উপস্থিত। তৌফিক ওমর নাফিস, ভালো আছি ভাইয়া। শামীম, ফিমা, বৃষ্টি, রিয়াদ, সৌরভ চৌধুরী, ফারহানা ইনা, নিলয় কুমার তনি, মুক্তি, মাসুদ রানা, আবু রায়হান, ইনশিরা ইসলাম, বুশরা ইয়াসমিন। ওকে, আমরা মোটামুটি শুরু করতে পারি এখন। মোটামুটি জয়েন করা 2 মিনিট প্রায় হয়ে গেল। আচ্ছা, একটু বয়াটা সেট করার পর সাউন্ডটা একটু দেখি ভাই কি অবস্থা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে মোটামুটি আমাদের এই 3য় অধ্যায়ের শেষ ক্লাস। আগামী দিন আমরা তোমাদের প্রবলেম, বিশেষ করে এমসিকিউ প্রবলেম সলভ করব। তোমরা তোমাদের যে কনসেপ্ট বুকটা আমি দিয়েছি সেখানে এনসিটিভির অনুমোদিত বইয়ের যে এমসিকিউগুলো আছে, সব অধ্যায় পড়ার সময় এনসিটিভির বইয়ের যে এমসিকিউগুলো আছে সেগুলো সবার শেষে দেবে, কারণ এমসিকিউ অনেক অ্যান্সার ভুল আছে, কিছু তথ্য ঠিক নাই। তোমরা প্রথমে যে কাজটা করবা, বোর্ডের এমসিকিউগুলো দেখবা, তারপর আমি যেগুলো প্র্যাকটিস করতে অতিরিক্ত দিয়েছি সেগুলো দেখবা, এরপর অ্যাডমিশন টেস্টের দেখবা, সবার শেষে বোর্ডেরগুলো দেখবা। ই করতো, হ্যাঁ ওই বইটা তো তোমার ফার্স্ট পেপার যে বইটা আছে ওখানে। ওকে, তাহলে আমরা শুরু করছি। দেখো ওকে, আমরা দেখো একটু আজকে আমাদের মোটামুটি বিষয়গুলো শেষ হয়ে যাবে। তোমরা এখান থেকে 2-1টা প্রশ্ন আমাকে করেছ প্রশ্নোত্তর মৌল থেকে, আমি দেখাচ্ছি ভাইয়া। এ ব্লক মৌল অপেক্ষা ডি ব্লক মৌলগুলো অধিক সংখ্যক জারণ মান প্রদর্শন করে কেন? এই বাক্যটা তোমাদের অনেকেরই বুঝতে প্রবলেম হয়েছে, এই যে এইটা, তাই না? চলে গেল তো। আবার এখানে এসছে। আচ্ছা দেখো ভাই, এখানে বলেই দিয়েছে আর কি, দেখো এই জায়গাতে বলে দিয়েছে
অ্যান্টি পেনাল্টিমেট কক্ষ কোনটা? আসলে সর্বশেষ শক্তি স্তরের আগের 2 নাম্বার আর কি। এই যে দেখো n-2তম কক্ষপথকেই বলা হয় এই যে অ্যান্টি পেনাল্টিমেট কক্ষ। ওকে, এইটা তোমরা অনেকেই প্রবলেম ফেস করছো। আচ্ছা প্লিজ, আবরণীর প্রভাব তো জানোই ভাইয়া, যে কোনো একটা ইলেকট্রন তার বহিস্থ স্তরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনুভব করে, তবে ওই পরমাণুর যদি উপস্তরের সংখ্যা বেড়ে যায় তাহলে ওই উপস্তরগুলো দ্বারা নিউক্লিয়াসের বহিস্থ স্তরের প্রতি আকর্ষণ কিছুটা কমে যায়, বাধাগ্রস্ত হয়। এইটাকেই বলি আমরা আবরণী প্রভাব। তো এখন আমরা কিছু রিয়াকশন দেখব। দেখো আমরা এখন কিছু রিয়াকশন দেখব ভাইয়া। ওকে প্লিজ দেখো, সেইটা হচ্ছে তোমরা হাজারি স্যার সহ অনেক বইয়ে দেখবা এস ব্লক এবং পি ব্লক মৌলগুলোর যতগুলো উপস্তর আছে, অর্থাৎ 1A 2A 3A 4A 5A, প্রত্যেকটা গ্রুপের মৌলগুলোর রাসায়নিক বিক্রিয়া তোমাদের দেখানো আছে। তো একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবা ভাই, এটা ইনঅর্গানিক অজৈব বিক্রিয়াগুলো এমন তোমাদের জানা থাকলে তোমরা পারবা, জানা না থাকলে পারবা না। যেমন একটু খেয়াল করে দেখো ভাইয়া তোমরা, সেটা হচ্ছে এই যে 1A গ্রুপের ধাতুগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে হাইড্রাইড গঠন করে, এগুলো পরীক্ষায় দিবে না। একইভাবে 2 গ্রুপেও একই অবস্থা, হাইড্রোজেনের সাথে যুক্ত হাইড্রাইড, এগুলো দিবে না। হ্যালোজেনের সাথে যুক্ত হয়ে ধাতব হ্যালাইড গঠন করে, ধাতব হ্যালাইড গঠন করে, এগুলো পরীক্ষায় দিবে না। জাস্ট আমি তোমাদের দিয়েছি এখানে, তাই পরীক্ষায় মেনলি যে দুটা দিবে এবং আমি যে ব্যাখ্যাগুলো করেছি সেটা নিচে এখানে লিখে দেওয়া আছে। দেখো এস ব্লক মৌলসমূহের রাসায়নিক বিক্রিয়া এবং এদের বুঝে মনে রাখার নিয়ম, জাস্ট হাজারি স্যারের বই থেকে এগুলো আমি কপি করেছি তোমাদের এখানে। আমি এখন এগুলোই দেখাবো তোমাদের। আমার কথা বুঝতে পেরেছো ভাইয়া? 1A এবং 2A গ্রুপের মৌলগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে ধাতব হাইড্রাইড গঠন করে, হ্যালোজেনের সাথে যুক্ত হয়ে ধাতব হ্যালাইড গঠন করে, অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ধাতব অক্সাইড গঠন করে। এগুলো পরীক্ষায় দিবে না, এগুলো খুবই ইজি। যেটা তোমাদের পরীক্ষায় দিবে দেখো, ধাতু কার্বনের সাথে যুক্ত হয়ে কার্বাইড গঠন করে, নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রাইড গঠন করে এবং তাদের আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন আমি তোমাদের আসলে এইটা দেখাবো। ওকে, ওকে দেখো, যে কোনো 1A গ্রুপের মৌল, মনে করো সোডিয়াম, যে কোনো 1A গ্রুপের মৌল অর্থাৎ হতে পারে সোডিয়াম, সেইটা কার্বনের সাথে যুক্ত হয়ে ধাতব কার্বাইড গঠন করে এবং তাদের আণবিক সংখ্যাটা এরকম হয় Na2CO2। তাহলে মাথায় থাকে যেন 1A গ্রুপের যে কোনো মৌল, যেমন সোডিয়াম, কার্বনের সাথে যুক্ত হয়ে ধাতব কার্বাইড গঠন করে এবং সংখ্যাটা কিরকম হয়, এইটা সংখ্যা 1A গ্রুপের M2C2। দেখা যায় তো না এই পর্যন্ত? হ্যাঁ ঠিকই আছে। এখন তোমরা হয়তো বলতে পারো এইটার স্ট্রাকচার কেমন, সংকেতটা এরকম হলো কেন? আসলে এটা স্ট্রাকচার হচ্ছে ভাইয়া এইটা, এই যে। তাহলে 1A গ্রুপের কার্বাইড, এই 1A গ্রুপের কার্বাইডকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে কি উৎপন্ন হয় দেখো। 1A গ্রুপের কার্বাইডকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে এই দুইটা সোডিয়াম এখান থেকে চলে যায়, তাই 2 অণু পানি লাগে, যুক্ত হয়ে CH ট্রিপল বন্ড CH প্লাস এই NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, অবশ্যই এটা দুইটা হয় তাই না, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে 1A গ্রুপের কার্বাইডকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি, তোমরা তো জানো ভাইয়া এটা হলো অ্যাসিটিলিন বা ইথাইন বলি আমরা, অ্যাসিটিলিন গ্যাস এবং ধাতব হাইড্রোক্সাইড গঠন করে। 1A গ্রুপের যে কোনো কার্বাইড, যদি পটাশিয়াম কার্বাইড নিতাম তাহলে অ্যাসিটিলিন প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। এইটা তোমরা ক্লিয়ার কিনা আমাকে কমেন্টে একটু জানাও তো ভাইয়া, তোমরা প্লিজ একটু বলো। 1A গ্রুপের যে কোনো কার্বাইড সংকেত হচ্ছে এইটা। এখন তোমাদের প্রশ্ন হতে পারে এরকম সংকেত হলো কেন? কারণ স্ট্রাকচারটা যেটা কার্বন কার্বন ট্রিপল বন্ড আর বাকি দুই হাতে দুটা সোডিয়াম আছে। তো এইটাকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে জাস্ট দুটা সোডিয়াম চলে যায়, দুইটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেল, অ্যাসিটিলিন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। থ্যাংক ইউ, ফিমা লিখেছো ক্লিয়ার, নাফিজুল আজিজ ক্লিয়ার, তৌফিক ওমর নাফিস, SP দাস, মহিমা সরকার, আবু রায়হান, তারেক রহমান সিয়াম, নিলয় কুমার তনি, সৌরভ চৌধুরী। আচ্ছা সৌরভ চৌধুরী আরেকবার, তাই না ভাই? আরেকবার বুঝান। ফারজানা ইয়াসমিন, ওকে
আমি আরেকটা উদাহরণ দিলেই বুঝতে পারবা ভাইয়া। এবার 2A গ্রুপের যে কোনো একটা মৌল নিচ্ছি, দেখো 2A গ্রুপ, তাহলে 2A গ্রুপের যে কোনো একটা মৌল মনে করো ক্যালসিয়াম, তাহলে সংকেতটা কেমন হবে জানো? সোডিয়াম যদি দুটা লাগে তাহলে অবশ্যই ক্যালসিয়াম একটা লাগবে, কারণ সোডিয়ামের যোজনী হচ্ছে 1 আর ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2। সুতরাং সোডিয়াম যদি আমার একটা লাগে তাহলে সোডিয়াম যদি দুইটা লাগে তাহলে ক্যালসিয়াম লাগবে একটা, অর্থাৎ 2A গ্রুপের কার্বাইডের সংকেত হলো এইটা CaC2। স্ট্রাকচার কেমন হবে? এই যে ভাইয়া, এইটা হলো এই যে ক্যালসিয়াম কার্বাইড। একইভাবে এইটাকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে ক্যালসিয়ামটা এখান থেকে চলে গেলে 2 কার্বনের দুটা হাত ফাঁকা হয়ে যাবে, তাই আমার 2 অণু পানি লাগবে। দুইটা হাতে দুটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেল, প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই যে তাহলে মাথায় থাকে যেন 1A এবং 2A মানে 1 এবং 2 নাম্বার গ্রুপের যে কার্বাইডগুলো আছে তাদেরকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে সব সময় অ্যাসিটিলিন গ্যাস তৈরি হবে। 1A গ্রুপের ক্ষেত্রে অতিরিক্ত উৎপাদ ধাতব হাইড্রোক্সাইড, 2A গ্রুপের ধাতব হাইড্রোক্সাইড। এটা সংকেতটা এরকম কেন হলো? কারণ আমার সোডিয়ামের যোজনী হচ্ছে 1, তাই দুইটা কার্বনের সাথে আমার দুইটা সোডিয়াম লাগবে, বাট ক্যালসিয়ামের যোজনী তো 2, তাই 2 কার্বনের সাথে একটা ক্যালসিয়ামই যুক্ত হয়ে এই ক্যালসিয়াম কার্বাইডটা গঠন হয়ে যেতে পারে। এখন তোমরা যারা বললা ভাইয়া আরেকবার বলেন, যেমন ফাহমিদা রহমান, তারপর হচ্ছে তানজিব আহসান, এরপর ফারজানা ইয়াসমিন, সৌরভ চৌধুরী। এখন তোমরা আমাকে একটু বলো তো ভাইয়া, এখন বুঝতে পারলা কিনা বিষয়টা? এখন একটু বলো তোমরা এখন বুঝতে পেরেছো কিনা, প্লিজ একটু কমেন্টে জানাও যে এখন ক্লিয়ার কিনা। ভৌত অবস্থা লেখা লাগে না রিয়াকশনের সময়, যখন দেখবা যে ভৌত অবস্থার উপর একটা ইফেক্ট থাকবে তখন লিখবা আর কি। আচ্ছা একটু তোমরা বলো ভাইয়া, এখন সবাই ক্লিয়ার? সৌরভ চৌধুরী একটু কমেন্টে জানাও তো ভাইয়া। আচ্ছা এগুলো এমসিকিউ এ কেমন ভাবে আসবে তাই তো? আচ্ছা দেখো এমসিকিউ যেটা চলে আসবে, ধরো এটা দিল, এভাবে এমসিকিউ আসবে। দেখো একটু, দেখো ভাই এমসিকিউ কিভাবে আসবে। মনে করো এইটা দিল, ঠিক আছে, আর্দ্র বিশ্লেষণ, এগুলো তো মেইনলি এমসিকিউই দিবে, দিয়ে বলবে প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বলবে যে প্রশ্নবোধক স্থানে কি বসবে, তাহলে প্রশ্নবোধক স্থান কি অ্যাসিডের, এভাবে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে লাবণী, দেখো ভাইয়া তোমাদের তো কনসেপ্ট বুক আছেই, প্রশ্নগুলো বেশি বেশি দেখবা, তাহলেই বুঝতে পারবা যে প্রশ্নগুলো আসলে কিভাবে হয়। তোমাদের কনসেপ্ট বুকে তো হিউজ পরিমাণ প্রশ্ন আছে, ঠিক আছে, ওখানে দেখবে এইভাবে প্রশ্ন দিয়ে দেবে যেখানে কি তৈরি হবে। আবার এমসিকিউ এভাবে দিতে পারে, ভাষায় লিখতে পারে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়ায় নিচের কোনটি তৈরি হয়, এইভাবে প্রশ্ন দিতে পারে। ওকে, ক্লিয়ার কিনা বলো তো একটু? ক্লিয়ার লাবণী, বুঝতে পারছো ভাই? প্রশ্নগুলো এইভাবে আমাদের দিতে পারে। তাহলে আমরা দেখলাম যে কার্বাইডের, ধাতব কার্বাইডের আর্দ্র বিশ্লেষণে কি তৈরি হয় সেইটা আমরা দেখে ফেললাম। এবার আসি নাইট্রাইট। নাইট্রাইট 1A গ্রুপের নাইট্রাইট, মনে করো সোডিয়াম নাইট্রাইট, তাহলে সোডিয়াম নাইট্রাইট, সোডিয়ামের যোজনী কত 1 আর নাইট্রোজেনের যোজনী কত 3, তাহলে ওর 3 এর কাছে আসবে আর এর 1 যাবে এর কাছে, এই হলো সোডিয়াম নাইট্রাইট। এই সোডিয়াম নাইট্রাইটকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি, সোডিয়াম নাইট্রাইটকে যদি আর্দ্র বিশ্লেষণ করি তাহলে কি তৈরি হবে একটু দেখে নিই আমরা। আমি তো আবারও বলছি ভাই, এই অজৈব মানে ইনঅর্গানিক বিক্রিয়াগুলো হলো উৎপাদ জানা থাকলে পারবা, আসলে না জানা থাকলে পারবা না, তবু সেই জানাটা তোমাদের কিভাবে হেল্প করা যায় আমি সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমরা জানো এখানকার সোডিয়ামটা তো পজিটিভ, নাইট্রোজেনটা নেগেটিভ, হাইড্রোজেনটা হচ্ছে পজিটিভ আর ওএইচটা হচ্ছে নেগেটিভ। তাহলে এই পজিটিভ এই নেগেটিভের সাথে যুক্ত হবে, স্বাভাবিক সোডিয়াম হাইড্রোক্সাইড, কারণ সোডিয়াম আর ওএইচ মিলে কি হবে সোডিয়াম হাইড্রোক্সাইড, প্লাস নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে কি তৈরি করে বলো তো? নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে সবসময় তৈরি হয় অ্যামোনিয়া। সমতা করতে পারো, তীর চিহ্ন দিলে সমতা না করলে হয়, আর সমতা যদি করতে চাই তাহলে 3 আছে, এখানে 3 দিতে হবে আমাদেরকে, তাই না? তাহলে এখানে তো 3 দিতে হবে, সমতা হয়ে গেল। ওকে, তো এই যে দেখো ধাতব নাইট্রাইট
1A গ্রুপের বা 2A গ্রুপের ধাতব নাইট্রাইটকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে এরকম ধাতব হাইড্রোক্সাইড মানে যে ধাতুটা আমরা নিব তার হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়া তৈরি হবে। ওকে, এই ইনশিরা ইসলাম না কে জিজ্ঞেস করছো? নাইমা বোধ হয় না, জিজ্ঞেস করছো যে ভাই কোন পেজে আছে? আমি তো তোমাদের পেজগুলো দেখালাম না, ওখান থেকে তো চলে আসলাম এখানে, আমি তো তোমাদের পেজ থেকে আসলাম এখানে। তারপরও তোমাদের তো আমি বোর্ডে দেখালাম ভাই যে কত পেজ এগুলো আছে। 256 নাম্বার পেজ, 256 আগে দেখি, তারপর আবার ওখানে ব্যাক করব আমরা। ওকে, এবার যদি 1A গ্রুপের নাইট্রাইট নিয়ে আমরা, সরি 2A গ্রুপের নাইট্রাইট ধরে নাও ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়ামের যোজনী হলো 2, নাইট্রোজেনের 3, তাহলে নাইট্রোজেনের এর কাছে আসবে আর ক্যালসিয়ামটা যাবে এর কাছে। এই হলো ক্যালসিয়াম নাইট্রাইট। তাহলে এইটাকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি, এই হলো ক্যালসিয়াম নাইট্রাইট, একই ডায়লগ, এর পজিটিভ এইটা, এইটা নেগেটিভ, এটা পজিটিভ, এইটা নেগেটিভ, তাহলে ক্যালসিয়াম পজিটিভ আর এর নেগেটিভ ওইস মিলে কি তৈরি করবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর হাইড্রোজেন আর নাইট্রোজেন মিলে কি তৈরি করবে? অ্যামোনিয়া। তার মানে একটা বিষয় খেয়াল করো ভাইয়া, তোমরা একটা বিষয় খেয়াল করে দেখো যে আমরা যখন ধাতব কার্বাইডের আর্দ্র বিশ্লেষণ করছি তখন অ্যাসিটিলিন গ্যাস তৈরি হচ্ছে, সাথে ওই ধাতুর হাইড্রোক্সাইড। আর যখন আমরা নাইট্রাইটের আর্দ্র বিশ্লেষণ করছি তখনও ধাতব হাইড্রোক্সাইড আর অ্যাসিটিলিনের পরিবর্তে অ্যামোনিয়া। তোমরা সেকেন্ড পেপারে যখন যাবা সেকেন্ড ইয়ারে হাজারি স্যারের বইয়ের, সেকেন্ড ইয়ারের হাজারি স্যারের বইয়ের এমসিকিউ দেখবে, একটা এমসিকিউ দিয়েছে যে নিচের কোন কার্বাইডের আর্দ্র বিশ্লেষণে অ্যাসিটিলিন গ্যাস তৈরি হয়। এই নাম্বার দেওয়া ছিল সোডিয়াম কার্বাইড, বি নাম্বার দেওয়া ছিল ক্যালসিয়াম কার্বাইড, আর ডি নাম্বার দেওয়া ছিল অ্যালুমিনিয়াম কার্বাইড, এরকম দেওয়া ছিল, বুঝছো? তো অ্যালুমিনিয়াম কার্বাইডে তো কার্বন বাই 3টা, এখান থেকে তো অ্যাসিটিলিন পেতাম না আমরা, বাট এখানে কার্বন 2টা, এখানে কার্বন 2টা, অ্যান্সার হতো 1 2 3, এটা বহুপদীর মধ্যে দিয়েছিল, তাহলে অ্যান্সার হবে 1 এবং 2। এইটা তোমরা সেকেন্ড পেপারে জৈব রসায়ন চ্যাপ্টার যখন পড়বা হাজারি স্যারের বই দেখবে এরকম একটা এমসিকিউ আছে যে কোন কার্বাইডের আর্দ্র বিশ্লেষণে অ্যাসিটিলিন গ্যাস তৈরি হয়, 1 এবং 2, কারণ এখানে কার্বন 3টা, সুতরাং এখান থেকে হবে না। তাহলে মাথায় থাকে যেন ভাইয়া তোমাদের 1 এবং 2A গ্রুপের কার্বাইডকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে অ্যাসিটিলিন গ্যাস তৈরি হবে, আর নাইট্রাইটকে যদি আর্দ্র বিশ্লেষণ করি তাহলে অ্যামোনিয়া তৈরি হবে, অ্যামোনিয়া তৈরি হবে। তবে 3A গ্রুপের নাইট্রাইট কিন্তু সমস্যা না, এই যে অ্যালুমিনিয়ামের যোজনীয় 3, নাইট্রোজেনের যোজনীয় 3, অ্যালুমিনিয়াম নাইট্রাইট। যদি এটার আমরা আর্দ্র বিশ্লেষণ করি একইভাবে অ্যালুমিনিয়াম আর ওইস মিলে তৈরি করবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আর নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে তৈরি হবে অ্যামোনিয়া। অর্থাৎ সব গ্রুপের মৌলগুলো তো আসলে সবার সাথে বিক্রিয়া করবে, এবং তোমাদের বইয়ে দেখবে এনসিটিভির বইয়ে প্রচুর বিক্রিয়া আছে, এরকম তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, অতগুলা বিক্রিয়া লাগবে না, যেগুলো তোমার লাগবে সেগুলো আমি তোমাদের বইয়ে দিয়ে দিয়েছি, কনসেপ্ট বুকে দিয়ে দিয়েছি। তাহলে এইটুকু তোমরা ক্লিয়ার হলো কিনা বলো তো ভাইয়া, যে 1A এবং 2A গ্রুপের কার্বাইডকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে অ্যাসিটিলিন গ্যাসের সাথে ওই ধাতুর হাইড্রোক্সাইড তৈরি হবে, আর নাইট্রাইটের যদি আর্দ্র বিশ্লেষণ করি তাহলে অ্যামোনিয়ার সাথে ওই ধাতুর হাইড্রোক্সাইড তৈরি হবে। তো অ্যালুমিনিয়াম কার্বাইডের আর্দ্র বিশ্লেষণ না হলেও অ্যালুমিনিয়াম নাইট্রাইটের আর্দ্র বিশ্লেষণে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়া তৈরি করবে। ক্লিয়ার ভাইয়া তোমরা এটা? এখন দেখো তোমরা যারা দেখতে চাচ্ছিলা, এই যে দেখো এখানে, ওকে, এই যে এগুলো তো লাগবে না, কার্বাইড অ্যাসিটিলিন, ঠিক আছে, অ্যাসিটিলিন, এই যে বুঝে মনে রাখার উপায় দিয়ে দিয়েছে এখানে। এই যে পি ব্লকভুক্ত 6টি গ্রুপ আছে, নিচে এদের গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া দেখানো হলো। এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এমন একটু বই দেখবা ভাই, হ্যাঁ, এই যে এগুলো একটু দেখবা। 3A গ্রুপের বোরনটা নাইট্রিক অ্যাসিডে বিক্রিয়া করে এই যে বোরিক অ্যাসিড তৈরি করে, এগুলো তো বোধহয় আগেই পড়া দিয়েছিলাম তোমাদের। অবস্থান তো ধাতু সময়ের আয়নের বর্ণ, এগুলো কিন্তু এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই বর্ণগুলো দেখো সুন্দর কিছু তথ্য দেওয়া আছে এখানে। গ্রুপ 1 মৌল অপেক্ষা গ্রুপ 2 মৌল সমূহের কম সক্রিয়। তোমরা জানো যে 1 এর চেয়ে 2
গ্রুপের মৌলগুলো ধাতু ধর্ম কম, ডানের গুলো ধাতু ধর্ম কম হয়, কারণ 1A গ্রুপ যত সহজে একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে 2A গ্রুপ পারে না। তাই বলা আছে 2A গ্রুপের মৌলসমূহের মাঝে ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম ও বেরিয়াম এরা ঠান্ডা পানির সাথে বিক্রিয়া করে, কারণ এদের আকার অনেক বড় হয়, বহিস্থ ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কম থাকে। এই কারণে 2A গ্রুপের নিচের দিকে যে মৌলগুলো আছে ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম এবং বেরিয়াম এরা ঠান্ডা পানির সাথে বিক্রিয়া করে। আচ্ছা, ম্যাগনেসিয়াম কিছুটা কম সক্রিয়, তাই সে ঠান্ডা পানির সাথে বিক্রিয়া না করলেও উত্তপ্ত জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে। কিন্তু বেরিলিয়ামের আকার খুবই ছোট, এ সহজ ইলেকট্রন ত্যাগ করতে চায় না বলেই পানির যে স্ফুটনাঙ্ক মানে 100 ডিগ্রি সেলসিয়াস সেই তাপমাত্রাতেও কিন্তু বেরিলিয়াম বিক্রিয়া করে না। এগুলো এমসিকিউ লাগবে যে 2A গ্রুপের কোন ধাতু পানির সাথে বিক্রিয়া করে না, কোনটি উত্তপ্ত অবস্থায় করে, কোনটি নর্মালি করে, এগুলো তোমাদেরকে ভাই মনে রাখতে হবে। কি জনি কত নম্বর পেজ দেখলাম আমরা? 256-57। হ্যাঁ, ওকে, তাহলে ক্লিয়ার ভাই, এইটুকু দেখবা তোমরা। এইবার আমরা চলে যাই ওকে ওকে এইবার দেখো 1A গ্রুপের নাইট্রাইট, 1A গ্রুপের নাইট্রেট লিথিয়াম নাইট্রেট। 1A গ্রুপে একটা নাইট্রেট হলো লিথিয়াম নাইট্রেট। তো লিথিয়াম নাইট্রেটকে যদি আমরা তাপ দিই, যদি আমরা লিথিয়াম নাইট্রেটকে তাপ দিই তাহলে লিথিয়াম অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন তৈরি হবে। কেন বলছি দেখো, যে অজৈব বিক্রিয়াগুলো তোমাকে আসলে মনে রাখতে হবে। দেখো, লিথিয়াম নাইট্রেটকে যদি আমরা তাপ দিই তাহলে লিথিয়াম অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন তৈরি করবে। অথচ লিথিয়াম ছাড়া 1A গ্রুপের আর যে মৌলগুলো আছে, মনে করো পটাশিয়াম নাইট্রেট নিলাম, নাও চিন্তা করো, তোমার জানা না থাকলে তুমি কি করে উত্তরটা করতে পারবা। দেখো তো, যে লিথিয়াম নাইট্রেটকে তাপ দিলে আমাদের লিথিয়াম অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন তৈরি করে, ঠিক আছে। অথচ 1A গ্রুপের লিথিয়াম ছাড়া অন্য যে কোনো নাইট্রেট, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, যে কোনো নাইট্রেটকে যদি তুমি উত্তপ্ত করো তাহলে ওই ধাতুর নাইট্রাইট এবং অক্সিজেন তৈরি হয়। তাহলে চিন্তা করছো, লিথিয়াম আর পটাশিয়াম একই গ্রুপের মৌল, অথচ লিথিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে তৈরি হচ্ছে লিথিয়াম অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন। অথচ ওই গ্রুপের অন্য ধাতু যেমন পটাশিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে কিন্তু তখন আর এটা না হয় এইটা তৈরি হচ্ছে। এটা জানা না থাকলে তুমি কখনোই পারবা না। আমাকে একটু বলো, এটা বুঝতে পারলা কিনা, মানে বুঝতে পারা মানে বলতেছি আমি যে বুঝতে পেরেছো কিনা, কিভাবে পড়তে হবে সেইটা আমাকে প্লিজ একটু বলো। তোমরা মনে থাকবে যে 1A গ্রুপের নাইট্রেট, লিথিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে লিথিয়াম অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন তৈরি করবে। আর ওই গ্রুপের অন্য যে কোনো সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম যেটা নেই, এটা মনে রাখতে হবে ইনশিরা ইসলাম এটার কম সক্রিয় কিছুটা এদের চেয়ে, এই কারণে লিথিয়াম অক্সাইড তৈরি। এটার আসলে এরকম কোনো এক্সাক্ট ব্যাখ্যা নাই, তোমাকে এটা মনে রাখতে হবে। ওকে, এটা মনে রাখতে হবে ভাইয়া। আচ্ছা, তাহলে তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো ভাইয়া, একটু আমাকে কমেন্টে জানাও। এটা মনে করো 1 নাম্বার বিক্রিয়া, এটা আমরা 2 নাম্বার বিক্রিয়া লিখলাম। এই ম্যাগনেসিয়াম নাইট্রেটকে যদি উত্তপ্ত করি, মানে 2A গ্রুপের, মনে করো 2A গ্রুপের যেমন ম্যাগনেসিয়াম নাইট্রেট দিয়ে আমরা শুরু করি, এইটাকে যদি উত্তপ্ত করি তাহলে নর্মালি মনে রাখার সুবিধার্থে আমি বলছি উৎপাদটা 1 নাম্বারের মতো হবে, মানে এইটা হবে না এটার মতো হবে। আমাকে একটু বলো দেখি। আমি তো এখানে পটাশিয়াম নিয়েছি ভাইয়া, তাই পটাশিয়াম নাইট্রাইট, ঠিক আছে। মাসুদ রানা লিখেছ, আমি পটাশিয়াম নিয়েছি এখানে, এই জন্য পটাশিয়াম নাইট্রাইট লিখেছি। সোডিয়াম নিলে সোডিয়াম নাইট্রাইট হতো ভাইয়া। একটু প্লিজ বলো তো, একটু বলো যে ম্যাগনেসিয়াম নাইট, বই দেখে বলো না, তোমাদের কাছে বই আছে, বই দেখে বললে লাভ কি। SP দাস 1 নাম্বার, সৌরভ চৌধুরী 1 নাম্বার, SM নাফিজুল আজিজ লিখেছ, পুরো উৎপাদটাই লিখে দিয়েছো আর কি, থ্যাংক ইউ। তৌফিক ওমর, নাফিস, তানজিব আহসান, আচ্ছা, SM সাদিক, শামসুজ্জা ইবনে আজিজ। আচ্ছা শোনো, থ্যাংক ইউ। একটু মনে আছে তোমাদের কর্ণ সম্পর্ক কি মনে আছে? কর্ণ সম্পর্ক কোন একটা মৌলের ধর্ম তার পরবর্তী গ্রুপ এবং পরবর্তী পর্যায়ের মৌলের ধর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। দুটা মৌলের এ ধরনের সম্পর্ককে বলি আমরা কর্ণ সম্পর্ক। এই যে রাসায়নিক বন্ধন যেদিন শুরু হয়েছিল
ঠিক তার আগের ক্লাসে কিন্তু আমরা করোনার সম্পর্ক পড়েছিলাম, সেখানে দেখবা লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের মিল আছে, এই কারণে এই উৎপাদটা লিথিয়ামের মতোই হবে, অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে অক্সিজেন, কারণ লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের করোনার সম্পর্ক আছে। ঠিক আছে, এই করোনার সম্পর্কের কারণে এটার মতোই উৎপাদ এটাও হবে। এমনকি লেড নাইট্রেট উত্তপ্ত করলে এটাই হয়, এগুলো একটু মনে রাখতে হবে ভাই। ঠিক আছে, এখানে কোনো এক্সেপশনাল নাই ভাই, বুঝছো? এটা তো কোনো রুলস দেখে আমরা বিক্রিয়া করছি না, তুমি ব্যতিক্রম বা নিয়ম মনে করবা, এগুলো এটার ক্ষেত্রে উৎপন্ন হয়, এটা তোমাকে একটু মনে রাখতে হবে, কারণ তো আমরা রুলস দেখে করছি না ভাইয়া। ওকে, আচ্ছা, এই মোটামুটি আমরা এই বিক্রিয়াগুলো দেখলাম। এবার একটা মজার বিক্রিয়া দেখো তোমরা, সেটা হলো, এটা প্রায় বিভিন্ন জায়গায়, একটু বাম থেকে লিখি, তাই না? বামে তো মনে একটু বেশি দেখা যাচ্ছে, ডানে একটু কম দেখা যাচ্ছে। সোডিয়াম হাইড্রোক্সাইড ক্লোরিন, ধরো 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিক্রিয়া করলাম। তোমরা যে একটা ভিডিও শেয়ার করছো না, যে কেমিস্ট্রি এমন একটা বাজে সাবজেক্ট, যে কেবল না ডাল্টন পরমাণুবাদ একটু বুঝতে শুরু করলাম, তখনই এসে শুনতেছো যে এটা নাকি ঠিক না, এরপর আদারফোর্ড বুঝতে শুরু বললাম যে এরপর এটাও ঠিক না, পরেরটা। তো কেমিস্ট্রিটা ওরকমই ভাই, ঠিক আছে? বিশেষ করে অজৈব বিক্রিয়া একটু বেশি ঝামেলা আরো। ওকে, খেয়াল করছো, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্লোরিন বিক্রিয়া করছি আমরা 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর একটা হলো কক্ষ তাপমাত্রা, মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করি আর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করি না কেন ভাইয়া? এখানেও আমার তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি, এখানেও তৈরি হবে আমাদের সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে পানি। দুই জায়গায় একই জিনিস তৈরি হবে, এখানেও সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি, এখানেও আমাদের সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে পানি। ওকে, জাস্ট পার্থক্য হলো যখন নিম্ন তাপমাত্রায় বিক্রিয়াটা হবে, এটা খেয়াল রাখবে ভাইয়া তোমরা, যখন নিম্ন তাপমাত্রায় বিক্রিয়াটা হবে তখন এখানে তৈরি হবে সোডিয়াম হাইপোক্লোরাইড, আর যখন উচ্চ তাপমাত্রায় বিক্রিয়া হবে তখন হবে সোডিয়াম ক্লোরেট। কি ঠিক আছে? যখন তোমাদের নিম্ন তাপমাত্রায় বিক্রিয়াটা হবে তখন হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড, আর যখন উচ্চ তাপমাত্রায় বিক্রিয়াটা হবে তখন হচ্ছে সোডিয়াম ক্লোরেট। ওকে, এখন ধরো তোমরা রুমে গিয়ে ভুলে যাবা যে কখন কোনটা উৎপন্ন হবে, এভাবে মনে রাখবা। দেখো সাব্বির, খুব সহজ মনে রাখা, বেশি তাপমাত্রায় বেশি অক্সিজেন, কম তাপমাত্রায় কম অক্সিজেন, তাছাড়া তার উপায় নাই আসলে, যে বেশি মানে কনফিউজড হয়ে যায় পোলাপান। এই দুটা নিয়ে কোনো সমস্যা নাই, কারণ দুটো তো একই কালার দিয়ে লিখছি। দেখো, যেহেতু এই দুটা ভিন্ন তাই এটাই ভুল হয়ে যায়, তো এইভাবে মাথায় রাখবা, বেশি তাপমাত্রায় বেশি অক্সিজেন, কম তাপমাত্রায় কম অক্সিজেন। রুয়েট 11-12 সেশন একবার দিয়েছে, তোমাদের যাদের কাছে কনসেপ্ট বুক আছে একটু বের করতে পারো, আমি একটু দেখে নিই, দাঁড়াও কত নাম্বার পেজে আছে। তোমাদের এই কনসেপ্ট বুক সবগুলো দেওয়া নাই তো, এটা তো অ্যাডমিশনদের ওগুলো শব্দ আছে। যাক, দিয়েছে, বুঝছো যে এমসিকিউ দিয়েছিল রুয়েট 11-12-তে, রুয়েট 11-12-তে এমসিকিউ দিয়েছিল। ওয়েস লিখেছি, বুঝলাম না ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, এখানে আছে, থ্যাংক ইউ। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে গেছে না, আমি খেয়াল করি নাই। ওকে, থ্যাংক ইউ। সোডিয়াম ক্লোরাইড। ওকে, সৌরভ যদি ভাই বিক্রিয়াগুলো দেখে মনে হচ্ছে রসায়ন রস কমে যাচ্ছে, না ভাই, রস কমানো একটু পড়ালেখা করতে হবে, সহজ কথা। ওকে ওকে, ঠিক আছে। ওকে, তাক দেখো, রুয়েটে একবার দিয়েছে, এই বিক্রিয়াটা দিয়েছে রুয়েটে, বুঝছো? রুয়েটে এই বিক্রিয়াটা দিয়েছে যে 70 তাপমাত্রা দিয়ে অপশন এটাও দিয়েছে। অবশ্যই তোমাকে কিন্তু পূরণ করতে হবে, এইটা বুঝে নিতে হবে, কারণ এটা তো কম তাপমাত্রা তো উৎপন্ন হয়, আবার বেশি তাপমাত্রা তো উৎপন্ন হয়, তাহলে কোনটা আলাদা হয় সেইটা হচ্ছে এইটা। ওকে, আরেকটা মজার ব্যাপার দেখো,
ক্লোরিনের জারণ মান এখানে 0, তাই না? তোমরা বোধহয় জানো কিনা আমি জানি না, আসলে তোমাদের সেকেন্ড পেপারের 3য় অধ্যায়ে জারণ বিজারণের আলোচনা আছে, তখন গেলে তোমরা এটা দেখবা। আপাতত বলি, সকল মৌল আর মৌলিক অনুসমের জারণ মান হচ্ছে 0, মানে এই যে ক্লোরিন 0, আয়োডিন 0, এই যে আয়রন 0, সকল মৌল এবং মৌলিক অনুসমের জারণ মান হচ্ছে 0, ঠিক আছে? সকল মৌল আর মৌলিক অনুসমের জারণ মান হচ্ছে 0। তো ক্লোরিনের জারণ মান এখানে 0, দেখো এখানে হয়ে গেছে কিন্তু -1, কারণ সোডিয়াম +1, তাহলে ক্লোরিন -1। আর এখানে বের করে দেখো সোডিয়াম +1, ক্লোরিন বের করবো আমরা x, অক্সিজেন হচ্ছে -2, 3টা অক্সিজেন, তাহলে -6 = 0, তাহলে x = +5, অর্থাৎ এখানে ক্লোরিনের জারণ মান হচ্ছে +5। তাহলে দেখো ক্লোরিনের জারণ মান হচ্ছে 0, বিক্রিয়াতে একবার হয়েছে -1, একবার হয়েছে +5, তার মানে একবার জারণ সংখ্যা কমে গেছে আবার বেড়ে গেছে। কোন একটা বিক্রিয়ায় জানো একই পদার্থের জারণ এবং বিজারণ উভয় যদি হয়, কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় একই পদার্থের জারণ এবং বিজারণ উভয় যদি হয়, তাহলে এই ধরনের বিক্রিয়াকে বলি আমরা অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। কি বলি আমরা? অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। সোডিয়াম হাইপোক্লোরাইড, এটা সোডিয়াম হাইপোক্লোরাইড, আর এটা হচ্ছে সোডিয়াম ক্লোরেট। তো দেখো ক্লোরিনের জারণ মান কত? 0, এখানে হয়ে গেছে কত? -1, আর বের করে দেবে এখানে বের হবে +1। তো আমরা যখন সেকেন্ড পেপারে জারণ বিজারণ নিয়ে কথা বলবো তখন এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। আপাতত দেখে রাখো ভাই, এই যে 0 ছিল -1 হয়ে গেছে, মানে জারণ সংখ্যা কমে গেছে, আবার +5 হয়ে গেছে, মানে জারণ সংখ্যা বেড়ে গেছে। ক্লোরিন ছিল 0, -1 হয়েছে, মানে জারণ সংখ্যা কমে গেছে, +1 হয়েছে, মানে কি জারণ সংখ্যা বেড়ে গেছে। কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় যদি এরকম একই পদার্থের জারণ বিজারণ একসাথে হয়, তাহলে এই ধরনের বিক্রিয়াকে বলি আমরা অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। ওকে, সোডিয়াম, এটা হলো ভাই সোডিয়াম ক্লোরেট, ক্লোরেট, আর এটা হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড, হাইপোক্লোরাইড, ঠিক আছে? সোডিয়াম হাইপো, ওটা হচ্ছে সোডিয়াম ক্লোরেট, আর এটা সোডিয়াম হাইপোক্লোরাইড। ও আচ্ছা মাসুদরা, না জারণ বিজারণ বুঝলাম না। শোনো, যেসব রাসায়নিক বিক্রিয়ায় জারণ সংখ্যা কমে যায়, তোমরা এটা পড়নি ভাই 9-10-এ, জারণ সারণ, অর্থাৎ ইলেকট্রন ছাড়লেই হয় জারণ আর গ্রহণ করলে বিজারণ। জারণ জারণ সংখ্যা বারণ, জারণ জারণ সংখ্যা বারণ। জারণ 0 ছিল, জারণ সংখ্যা বেড়ে গেছে, মানে এই অংশের জারণ হয়েছে আর এই অংশের বিজারণ হয়েছে। জারণ বারণ, জারণ সারণ, ইলেকট্রন ছাড়লে। শোনো, এই চ্যাপ্টারে আমার এটা বোঝানোর কথা না, যখন আমরা সেকেন্ড ইয়ারের 3য় চ্যাপ্টার দেখবো তখন ডিটেলস বুঝবো। আমি হালকা পাতলা খালি একটু বলে দিচ্ছি, বুঝতে পারলে ভালো, না পারলে আরো বেশি ভালো, তখন সেকেন্ড ইয়ার গিয়ে এগুলো বুঝে নিও, ঠিক আছে? একটু বলছি শুধু, তাকে একটু জাস্ট এইটুকু বুঝতে, ভালো না বুঝলে কোনো অসুবিধা নাই। এগুলোর জন্য আমার আর চ্যাপ্টারে বেরাদ্দ আছে। সিএল এর জারণ মান 0 ছিল, মাথার একবার জারণ সারণ, মানে ইলেকট্রন ছাড়লেই হয় জারণ। জারণ জারণ সংখ্যা বারণ, মানে জারণ বিক্রিয়ায় জারণ সংখ্যা বেড়ে যায়। এই যে 0 ছিল, জারণ সংখ্যা বেড়ে +5 হয়েছে, মানে এই অংশটুকুর জারণ হয়েছে। আর তাহলে এইটুকু কমে গেছে, মানে এই অংশ তাহলে বিজারণ। তাহলে একই পদার্থের একবার জারণ একবার বিজারণ। 0 ছিল, জারণ জারণ সংখ্যা বারণ, বেড়ে গেছে জারণ সংখ্যা, তার মানে জারণ হয়েছে আবার কমেও গেছে, মানে একই পদার্থের জারণ বিজারণ। সেই ধরনের বিক্রিয়াগুলোকে বলি আমরা অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। এটা সেকেন্ড পেপারের 3য় অধ্যায় গিয়ে আমরা বিস্তারিত করবো, তখন তোমরা দেখবে এগুলো অ্যালকোহলের মতো ইজি হয়ে গেছে। ওকে, আমরা এখন এই জারণ বিজারণ নিয়ে এখানে কথা বলতেছি না, তাহলে এটা যেন মনে থাকে ভাইয়া তোমাদের। এখন কথা হচ্ছে রিয়াকশন, এটা মূল কথা, যে নিম্ন তাপমাত্রায় যখন আমরা বিক্রিয়া করি সোডিয়াম হাইড্রো অক্সাইডের সাথে ক্লোরিন, তখন আমাদের সোডিয়াম ক্লোরাইড আর পানি উভয় ক্ষেত্রেই হয় সোডিয়াম হাইপোক্লোরাইড তৈরি হয়, আর উচ্চ তাপমাত্রায় হয় সোডিয়াম ক্লোরেট। মনে রাখার উপায় হচ্ছে যে যেখানে বেশি তাপমাত্রা সেখানে বেশি অক্সিজেনযুক্ত যৌগ, যেখানে কম তাপমাত্রা সেখানে কম অক্সিজেনযুক্ত যৌগ। ও আচ্ছা, তানজিম লিখছো জারণ সারবাহ। হ্যাঁ, জারণ সারণ, ইলেকট্রন ছাড়লে হয় জারণ, আর জারণ জারণ সংখ্যা বারণ, মানে জারণ বিক্রিয়া জারণ সংখ্যা বেড়ে যায়। জারণ বিজারণ চপটাটা অনেক মজার,
তোমাদের বড় ভাই বা আপু যারা এখানে পড়ে থাকে তাদেরকে জিজ্ঞেস করে দেখবা, পোলাপান অন্তত এই দুইটা টপিক এখানে পড়ে খুব এনজয় করে। একটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি আর এই জারণ বিজারণগুলো। ভাইয়া বুঝছো, যখন আমরা সেকেন্ড পেপার পড়বো তখন খুব এনজয় করে পড়বো ওগুলো, কারণ আলাদা টেম্পারেচার আলাদা হয় কেন, ওই কেনগুলোর কোনো ব্যাখ্যা নাই ভাইয়া। এগুলো তোমাকে মনে রাখতে হবে, রিয়াকশন এগুলো উৎপাদ তৈরি হয় তাই এটা আমরা মনে রাখি আসলে। ওকে, এটা ওরকম কোনো ব্যাখ্যা নাই। আর জারণ বিজারণ যখন আমরা পড়বো তখন এগুলা বিস্তারিত অনেক, জারণ সংখ্যা নিয়ে আমার 2-3টা ক্লাস আছে। এই যে সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা জানে এটা, যে জারণ সংখ্যা মানে জারণ বিজারণ নিয়েই, মানে শুধু জারণ সংখ্যার উপরই বোধ হয় 2-3টা ক্লাস আছে। ওকে, তো সুতরাং আমরা জারণ বিজারণ নিয়ে আপাতত আর কথা না বলি, এটা সেখানে গিয়ে বলবো আমরা। ওকে, এই বিক্রিয়াটাও প্রায় দেয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে যদি আমরা ক্লোরিন বিক্রিয়া করি মোটামুটি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে একটা চমৎকার জিনিস তৈরি হয় এখানে, সেইটা হলো ব্লিচিং পাউডার। কি জানি দেখোনি ব্লিচিং পাউডার ইউজ করছো নাকি? এই করোনা পরিস্থিতির কারণে তো এই ব্লিচিং পাউডারের ব্যবহার ব্যাপক বেড়ে গেছে আর কি। ওকে, খুবই কম দাম কিন্তু খুব তীব্র একটা জীবাণুনাশক। তোমার বাড়ির পাশে কোনো ড্রেন বা অনেক দিনের নোংরা আবর্জনা পানি টানি জমে থাকে স্যাঁতস্যাঁতে জায়গাগুলোতে যদি এই ব্লিচিং পাউডার ছিটাই রাখো তাহলে ওখানে অন্তত কোনো জীবাণু থাকবে না আর কি। এটা সংকেতটা একটু ঝামেলা, তা আমি পোলাবানদের মনে রাখার টেকনিক বলি। কে 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 ও শিয়াল শিয়াল, কে ও সিএল সিএল, সংকেতটা একটু ভেজাল, কে ও সিএল সিএল। মানে মনে রাখার উপায় হলো কে ও সিএল সিএল বা শিয়াল শিয়াল। কে মানে একটা শব্দ শুনলা তুমি, সেই শব্দ শুনে বললা কে ও শিয়াল শিয়াল, কে ও শিয়াল শিয়াল, তাহলে হয়ে যাবে। এটা হলো ব্লিচিং পাউডার প্লাস পানি, ব্লিচিং পাউডার প্লাস পানি, এটা হলো ব্লিচিং পাউডার বাণিজ্যিক নাম। মনে রাখার উপায় বললাম কে ও শিয়াল শিয়াল। আর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, ঠিক আছে, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। ও আচ্ছা, হেনা লিখেছে এটা 9-10-এর 12 নম্বর অধ্যায় ছিল আমার ফেভারিট গুলোর মধ্যে একটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও আচ্ছা, এখানে তো সরি সরি ট হবে, ঠিক আছে, তোমার ঠিক লিখেছ। এখানে তো ধনাত্মক জারণ মান তাই না, তখন ট হয়, ঋণাত্মক জারণ মানে ড হয় আর কি। থ্যাংক ইউ। ওখানে যখন ধনাত্মক জারণ মান হয় সোডিয়াম ক্লোরাইড লেখো তোমরা, ড লিখো, কারণটা হচ্ছে যে ধনাত্মক জারণ মান। ওকে ওকে, থ্যাংক ইউ। শোনো, যখন তোমরা অর্গানিক বলছি, জারণ সংখ্যা নির্ণয় পড়বা, বুঝছো, তখন তোমরা দেখো ভাই এভাবে আমরা এগুলা শিখি, জানো, এই যে এটার হলো সংকেত এরকম, এই যে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইটের সংকেত এরকম। তো তোমরা যখন জাস্ট এমনি হালকা বলছি, তোমরা বুঝতে পারলে ভালো, না পারলে চেষ্টা করবা না বোঝার, যে একটা করে বন্ধন মানে একটা জারণ মান বোঝানো হয়। তাহলে এর মধ্যে একটা বন্ধন, তার মানে এরও জারণ মান 1, এরও জারণ মান 1, ঠিক আছে, একটা করে বন্ধন মানে একটা জারণ মান। তো ক্যালসিয়ামের চেয়ে যেহেতু অক্সিজেনের জারণ তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই এটা -1 হবে, এটা +1 হবে। লেখাগুলো কেমন বিশ্রী হয়ে গেল তাই না? দেখো, এটা হলো -1, এটা হলো +1, মানে একটা বন্ধন মানে একটা জারণ মান, মনে রাখবা। তাহলে একটা হলো -1, এটা হলো +1। এবার এই দুটার মধ্যে দেখি আমরা, তাহলে এটাও 1, এটাও 1। সিএল এর চেয়ে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই এটা -1, এটা হলো -2। আচ্ছা, বাম দিকে এই মাইনাসগুলো দিচ্ছি আমরা, তাই না? যদিও জারণ সংখ্যা আধুনিক নিয়ম হচ্ছে ডান দিকে দিতে হবে, আমরা যোগ করার সুবিধার্থে দিচ্ছি এটা -1। আর বর্তমানে কিন্তু আসলে এইটা আগের নিয়ম, এখন দিতে গেলেই ভাবা দিতে হয়, এইটা আধুনিক সিস্টেম জারণ মান লেখা। তো যাক, তাহলে একটা বন্ধন, তাহলে এর +1 এর -1। আবার এই দুটার মধ্যে চিন্তা করি, একটা বন্ধন, তাহলে এর 1 ওর 1, যেহেতু ক্লোরিনের চেয়ে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই -1, এটা হলো +1। ওকে, এবার এই দুটা পালা,
তাহলে এর বন্ধন একটা, এরও একটা, তার মানে এরও এক হবে, এরও এক হবে। যেহেতু ক্যালসিয়ামের থেকে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই এটা -1, এটা +1। তাহলে মোট ক্যালসিয়ামের জারণ মান কত হলো দেখো তো এখানে, +2। অক্সিজেনের কত হলো দেখো তো, -2। আর সিএল এর এই যে দেখো একটা +1, একটা হচ্ছে -1। অর্থাৎ এই যৌগে ক্লোরিনের জারণ মান কিন্তু দুটো আছে, একটা হচ্ছে +1 আর একটা হচ্ছে -1। আমি যখন তোমাদের জারণ বিজারণ এই টপিকসটা পড়াবো তখন আমি এগুলো ডিটেলস বলবো, ওকে? ঠিক আছে, জাস্ট আমি একটু হালকা হিন্টস দিলাম ভাই, এই বিষয়গুলো যখন জারণ সংখ্যা আমরা পড়বো এভাবে মজা করে করে বিষয়গুলো আসলে আমরা পড়বো, ঠিক আছে? এই যে ক্যালসিয়ামের দুটা প্লাস, তাহলে মুছতে হবে না, ভালো করে ঝাড়ু দিয়ে মুছুক করে, এমনি টেবিল টেবিল মুছতে বলো তাহলে। তাহলে এই যে +2, অক্সিজেন 2 মাইনাস যোগ করলে -2, এটা +1, এটা হচ্ছে -1, ওকে? তো যখন আমরা জারণ বিজারণ পড়বো এগুলো ভালো করে দেবো, জাস্ট এমনি হালকা হিন্টস দিলাম। তাহলে আমরা আবার ফিরে আসি এই যে এই জায়গাতে, ওকে? এই যে এই রিয়াকশন 19 নম্বর প্রশ্নের রিয়াকশন গুলো দেখবা তোমরা। এই যে দেখছো ব্রড আকারে দিয়েছে এখানে, এভাবে প্রশ্ন আসতে পারে, উত্তপ্ত ম্যাগনেসিয়ামের সাথে নাইট্রোজেনের বিক্রিয়ায় উৎপন্ন যৌগকে উষ্ণ পানিতে যোগ করলে কি ঘটে, সমীকরণ সহ লিখো। অনেক সময় দেয় যে ম্যাগনেসিয়াম ধাতুকে নাইট্রোজেনের মধ্যে তাড়না করে ধাতব নাইট্রাইট গঠন করে, সেটাকে আদ্র বিশ্লেষণ করে, যেটা একটু আগে শিখছি আমরা, ধাতব হাইড্রোক্সাইড অ্যামোনিয়া তৈরি হয়। এই যে বিক্রিয়াগুলোকে দেখবা তোমরা। এখানে একটা চমৎকার প্রশ্ন আমি দিয়েছি তোমাদের, এটা আমি দেখাচ্ছি বা জলের সাথে, এই যে প্রশ্নটা হচ্ছে, প্রশ্নটা একটু দেখো তোমরা। প্রশ্নটা দেখো ভাই একটু, প্রশ্নটা কি সেটা হচ্ছে এই যে ম্যাগনেসিয়াম নাইট্রাইট, তাই না? এই ম্যাগনেসিয়াম নাইট্রাইটের আদ্র বিশ্লেষণ যখন আমরা করছি, এই ম্যাগনেসিয়াম আর ওইস মিলে তৈরি হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তাই না? যেটা একটু আগে শিখেছি আমরা, ক্যালসিয়াম দিয়ে শিখেছিলাম। ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম তো একই গ্রুপের মৌল, আর নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে তৈরি হলো অ্যামোনিয়া। তো প্রশ্ন হচ্ছে যে ম্যাগনেসিয়াম নাইট্রাইটের সঙ্গে নাইট্রাইটকে আদ্র বিশ্লেষণ করলে যেভাবে আমার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে, তাহলে একইভাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি তাহলে তো এখানে হওয়ার কথা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, এটা হওয়ার কথা। প্রশ্ন হচ্ছে এটা যে ম্যাগনেসিয়াম নাইট্রাইটকে যখন আদ্র বিশ্লেষণ করছি আমরা, ম্যাগনেসিয়াম নাইট্রাইট দেখা যায় তো না, হ্যাঁ, ম্যাগনেসিয়াম নাইট্রাইটকে যখন আমরা আদ্র বিশ্লেষণ করছি তখন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড সাথে অ্যামোনিয়া তৈরি হলো। তাহলে একইভাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর HCl তৈরি হওয়ার কথা, কিন্তু এটা হয় না কেন? এটাই ব্যাখ্যা। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও প্রশ্নে বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, আরেকটু বলি আমি তোমাদের, তোমরা আসলে অনলাইনে হয়তো ক্লাস করছো বা অনেকে আছে যারা প্রথমত এটা ভালো করে পড়ো না, ইলেকট্রন বিন্যাসের ব্যাপার আছে দেখো নাই, বা কন্টিনিউ ক্লাস করছো না, কারণ থিওরিটিক্যাল জিনিস কিন্তু অনলাইনে একটু ঝামেলাই ভাই, বুঝছো? যদি তোমার নিয়মিত পড়ালেখা করে করে এসে পড়ো তাহলে ভালো লাগবে। আমার কাছে অনেক ভালো ভালো স্টুডেন্টকে আমি বলতে শিখেছি, তাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সবচেয়ে ফেভারিট অধ্যায় হচ্ছে 3 নম্বর অধ্যায়টা, অনেকের কাছে অনেক ফেভারিট অধ্যায়, এবং ভালো ভালো স্টুডেন্টকে দেখেছি। যেমন আমি নামই বলি একটা, যেমন এবার তোমাদের পেন একটা মেয়ে আছে দিনা, ও ভালো করবে, আমার বিশ্বাস ও মেডিকেলে অনেক ভালো মেডিকেলে চান্স পাবে সে, আমি দোয়াও করি। তো ও একদিন ক্লাসে আমি তো অনেককেও জিজ্ঞেস করছিলাম, একটা অধ্যায় শেষ হতো জিজ্ঞেস করি কেমন লাগে না লাগে, কার কোনটা প্রবলেম, তো বলছিল যখন অধ্যায় শেষ হয়েছিল, সরি ফার্স্ট পেপার শেষ হয়েছিল, আমি জিজ্ঞেস করছিলাম যে বলো তো তোমার কার কোনটা অধ্যায়, তো বলছে ভাই আমার ফেভারিট অধ্যায় ছিল 3 নম্বর অধ্যায়। এইটাকে তো অনেক মজার অধ্যায় ভাই, বুঝছো? অঙ্ক টঙ্ক করা ঝামেলা নাই, থিওরিগুলো একটু ভালো করে বুঝলেই একটু মনে রাখলেই হয়ে যায়। থ্যাংক ইউ, তোমরা বুঝতে পেরেছ যে এটা কেন হলো। আচ্ছা, খেয়াল করো এই ম্যাগনেসিয়াম নাইট্রাইটটা কিভাবে তৈরি হতে হয় দেখো তো। ম্যাগনেসিয়াম নাইট্রাইটটা এই যে ম্যাগনেসিয়াম
হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়া, তাই না, মিলে এই ম্যাগনেসিয়াম নাইট্রাইট প্লাস পানি তৈরি করেছে। অর্থাৎ এটা একটা লবণ আর এটা হচ্ছে একটা পানি, লবণ আর পানি। তাহলে এইটা অ্যাসিড, দুটো অ্যাসিড কখনো বিক্রিয়া করে না, দুটা ক্ষার কখনো বিক্রিয়া করে না। যখন একটা অ্যাসিড একটা ক্ষার বিক্রিয়া করে, দুটা অ্যাসিড যখন বিক্রিয়া করবে দেখবা, তাহলে অবশ্যই বুঝবা যে দুটা কখনোই অ্যাসিড হিসাবে কাজ করেনি, নিশ্চয়ই একটা অ্যাসিড এবং একটা ক্ষার হিসাবে কাজ করছে। যেমন দেখো এই রিয়াকশনটা তোমরা অনেক জায়গায় দেখবা, সেকেন্ড পেপারে দেখবা, ফার্স্ট পেপারে, চতুর্থ অধ্যায় পড়ার সময় দেখবা তোমরা। এই যে এই রিয়াকশনটা আমি আজকে রিয়াকশন করে দিচ্ছি না, যখন যাব তখন আমরা দেখব। এই যে এই রিয়াকশনটা তোমরা দেখবা। তো এখানে একটা প্রশ্ন দিয়েছিল যে এই বিক্রিয়ায় সম্পর্কে নিচের কোনটি সঠিক, লেখা ছিল উভয়ই অ্যাসিড, উভয়ই ক্ষার, নাইট্রিক অ্যাসিড অ্যাসিড, সালফুরিক অ্যাসিড ক্ষার, সালফুরিক অ্যাসিড অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ক্ষার। এক্ষেত্রে সালফুরিক অ্যাসিড অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড হচ্ছে বেস, ক্ষারক। কারণ যেটা তীব্র অ্যাসিড সেটা অ্যাসিড, যেটা দুর্বল অ্যাসিড সেটা ক্ষার হিসাবে ক্রিয়া করবে। ধরো তোমরা দুইজন ভালো স্টুডেন্ট আসো, আমি বললাম কে খারাপ স্টুডেন্ট, তার মানে দুইজনের মধ্যে যে একটু কম ভালো সেই খারাপ। দুটা ভালো মানুষ আছে কিনা বলো, আমি বললাম কে খারাপ, তাহলে যে কম ভালো, বা দুটা খারাপ মানুষ আছে, আমি বললাম কে ভালো, যে একটু কম খারাপ। তো দুইটা অ্যাসিড বা দুইটা ক্ষার কখনো বিক্রিয়া করে না, দুইটা জারক দুইটা বিজারক কখনো বিক্রিয়া করে না, একই জাতীয় পদার্থ কখনো বিক্রিয়া করবে না। তো দুটার মধ্যে যেটা যদি দুটো অ্যাসিড দিয়ে বিক্রিয়া করি আমরা, তাহলে বুঝবা যেটা তীব্র অ্যাসিড সেটা অ্যাসিড হিসাবে কাজ করবে, আর যা দুর্বল অ্যাসিড সেটা ক্ষার হিসাবে কাজ করবে। এখানেও তাই ভাইয়া, যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যেহেতু তীব্র ক্ষার, তাই এ হচ্ছে ক্ষার আর এটা হচ্ছে অ্যাসিড, একটা দুর্বল অ্যাসিড। তার মানে এই লবণটা তৈরি হয়েছে আমাদের একটা তীব্র ক্ষার আর দুর্বল অ্যাসিডের সমন্বয়ে। কিন্তু আমরা যখন ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করি তখন কি হয় দেখো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড যখন আমরা তৈরি করি, এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর হচ্ছে HCl মিলে তৈরি হয় কিন্তু এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস পানি। খেয়াল করো, কিরে এটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হবে, খুব ভুলভাল লিখছি। এই যে দেখো ভাইয়া, এইটা একটা তীব্র ক্ষার, এটা তীব্র ক্ষার, এটা হলো তীব্র অ্যাসিড। এগুলো সবই আমরা আস্তে আস্তে পড়বো, চতুর্থ অধ্যায় কিছুটা পড়বো, সেকেন্ড পেপারে ফার্স্ট অধ্যায় কিছুটা পড়বো। সেটা হলো এই যে লবণটা তৈরি হবে, অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় যে লবণটা তৈরি হবে, সেই লবণ যদি একটা দুর্বল এবং একটা তীব্র দ্বারা তৈরি হয়, সেই লবণটা যদি আমি বললাম, তো এগুলো এই চ্যাপ্টার কিন্তু বিষয় না ভাইয়া। উজ্জ্বল ভাই হতাশ লিখেছেন কেন ভাই, বুঝতে পারলাম না তো। আচ্ছা দেখো, যেটা বলছিলাম যে কোনো একটা লবণ যদি একটা তীব্র একটা দুর্বল থেকে তৈরি হয়, কোন একটা লবণ, আচ্ছা দেখাচ্ছি দেখো ভাইয়া একটু। এই যে মনে করো কপার হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার, আর মনে করো সালফিউরিক অ্যাসিড একটা তীব্র অ্যাসিড, এইটার মিলে তৈরি করবে আমাদের কি কপার সালফেট লবণ, তাই না। এই পজিটিভ আর এই নেগেটিভ মিল হবে কপার সালফেট, আর এই নেগেটিভ আর এই পজিটিভ মিল হবে পানি। তাহলে দেখো এইটা একটা দুর্বল ক্ষারক, তীব্র অ্যাসিড লবণ। তার মানে ওই লবণটা আর্দ্র বিশ্লেষিত হয়ে আবার ওই তীব্র অ্যাসিড আর দুর্বল ক্ষারই তৈরি করবে। এবং এই কারণে এইটার প্রকৃতি হচ্ছে, এই লবণের জলীয় দ্রবণের প্রকৃতি হচ্ছে অম্লীয়। ওই লবণটা যদি তীব্র অ্যাসিড এবং দুর্বল ক্ষার থেকে তৈরি হয়, তাহলে জলীয় দ্রবণের প্রকৃতি অম্লীয়। আর যদি এমনটা হতো দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার এবং একটা দুর্বল অ্যাসিড, মনে করো কার্বনিক অ্যাসিড, তৈরি করলাম আমরা সোডিয়াম কার্বনেট প্লাস পানি। দেখো ভাইয়া এখানে তোমরা, আমি পুরোটা আবার দেখাবো, টেনশন নাই।
এটা হলো তীব্র ক্ষার, এটা হলো দুর্বল অ্যাসিড। তাহলে এই লবণের প্রকৃতি হবে ক্ষারীয়। এই পর্যন্ত দেখা যায় কি মানিক? হ্যাঁ দেখা যায়। তাহলে বিষয়টা খেয়াল করো ভাইয়া একটু। আচ্ছা আরেকটা লিখছি আমি, আমরা যে সিরোসেনা লবণটা খাই সেইটা একটু লিখি, যে লবণটা আমরা খাই সেইটা লিখি। সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl মিলে তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে পানি। আমি পুরোটা আরেকবার দেখাবো, টেনশন করো না তোমরা। এটা হলো তীব্র ক্ষার, এটা হলো তীব্র অ্যাসিড, এই লবণটা হলো নিরপেক্ষ। তোমরা কি ব্যাপারটা আবিষ্কার করছো কি? আমি কি বলতে যাচ্ছি পুরোটা দেখা যায় না? হ্যাঁ দেখা যাচ্ছে, একটু নিচে নামাই। আচ্ছা এই যে উপরেরটা বাদ দাও, এইটা চিন্তা করো। দুর্বল ক্ষার তীব্র অ্যাসিড মিলে যে লবণটা তৈরি হয়েছে সেই লবণটা অম্লীয়। কারণ এই লবণকে যদি আমরা আর্দ্র বিশ্লেষিত করি ওই তীব্র অ্যাসিড আর দুর্বল ক্ষারই তৈরি হবে। অর্থাৎ লবণটা যদি দুর্বল ক্ষার এবং তীব্র থেকে তৈরি হয় তাহলে ওটা অম্লীয় হবে। স্বাভাবিক তোরে ভাই, যে তীব্র তার বৈশিষ্ট্যই তো ওর মধ্যে প্রদর্শন হবে। আবার দেখো এখানে লিখছি আমরা তীব্র ক্ষার দুর্বল অ্যাসিড, অর্থাৎ যদি আমাদের লবণটা অ্যাসিডটা দুর্বল হয় আর ক্ষারটা তীব্র হয় তাহলে হবে ক্ষারীয়। কারণ ওটাকে আর্দ্র বিশ্লেষণ করলে আবার ওই দুর্বল অ্যাসিড আর তীব্র ক্ষারই তৈরি হবে। আর যখন আমাদের লবণটা হবে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার থেকে, এরা আর বিপরীত বিক্রিয়া ঘটায় না। অর্থাৎ তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার থেকে যে লবণটা তৈরি হবে সেই লবণ আর্দ্র বিশ্লেষিত আর হয় না, এরা আয়নিত অবস্থায় থাকে। শোনো, আমরা লবণ পানি একসাথে খাই না। এই লবণ আর পানি একসাথে খেয়ে যদি পেটের মধ্যে গিয়ে এরকম একটা তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার উৎপন্ন হতো, তুমি বাঁচতে পারতা? বলো দেখি। আসলে এটা হয় না। সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা জলীয় দ্রবণে দ্রবীভূত করি তাহলে কি হয় জানো? এটা আয়নিত হয়ে যায়। এই যে জলীয় দ্রবণে দ্রবীভূত করলে এটা আয়নিত হবে, সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন। আর পানি তো পানি অবস্থায় থাকে, হাইড্রোজেন আয়ন আর হাইড্রক্সিল আয়ন। পানি তো এটা এই যে আয়নিত হয় এরা। অর্থাৎ আমরা তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার থেকে যে লবণগুলো তৈরি হবে তারা আর্দ্র বিশ্লেষিত হয়ে ওই অ্যাসিড ক্ষার আর তৈরি করে না, তারা আয়নিত অবস্থায় থাকে। তাহলে এইটুকু তোমরা বুঝতে পারলা কিনা প্লিজ একটু কমেন্টে জানাও আমাকে। এইটুকু বুঝতে পেরেছো কিনা প্লিজ কমেন্টে জানাও। প্লিজ একটু জানাও ভাই আমাকে। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ না, ক্ষার এবং অ্যাসিডের মধ্যে যার তীব্রতা বেশি হবে লবণের প্রকৃতি তার মতো বৈশিষ্ট্য প্রদর্শন করবে। একটু প্লিজ আমাকে কমেন্টে জানাও। আচ্ছা নাফিজ, আমি আরেকবার বলবো আসলে নাফিজ আল ফাতিন, মহিয়া সরকার, SP দাস, তারপর হচ্ছে নাইমা জান্নাত ফিবা, ক্লিয়ার, তৌফিক ওমর নাফিস, নূরে আফসানা। তাহলে একটা MCQর উত্তর দাও তো দেখি, একটা MCQর উত্তর দাও, তাহলে বুঝতে পারবো তোমরা বুঝতে পেরেছো কিনা। তারপর প্রথম পুরোটা আমি আবার একবার বলবো, তোমরা যতবার বুঝবা না ততবার বলবো। তোমরা আমাকে বলবা পটাশিয়াম নাইট্রেটের পটাশিয়াম নাইট্রেট এর জলীয় দ্রবণের প্রকৃতি, জলীয় দ্রবণের প্রকৃতি। শোনো প্রকৃতি কি, এগুলো কিন্তু আমি আবারও বলছি এগুলো কিন্তু তোমাদের অনেক আছে বুঝছো পরবর্তী অধ্যায়গুলোতে। এই অধ্যায়গুলো আলোচনা করার জিনিস না, এগুলো সব আলোচনা করবো আমরা চতুর্থ অধ্যায়, ফার্স্ট পেপারের সবচেয়ে মজার অধ্যায় চতুর্থ অধ্যায়, সেখানে গিয়ে আলোচনা করবো। জাস্ট আজকে একটু হিন্টস দিচ্ছি আমি। পটাশিয়াম নাইট্রেটের জলীয় দ্রবণের প্রকৃতি কি? অম্লীয়, ক্ষারীয়, নিরপেক্ষ, বলা কঠিন। তোমরা আমাকে একটু প্লিজ কমেন্টে জানাও পটাশিয়াম নাইট্রেটের জলীয় দ্রবণের প্রকৃতি কি? জারিন তাসনিম নাতাশা লিখেছ ক্ষারীয়, শামসুজ্জোয়া ইবনে আজিজ লিখেছ নিরপেক্ষ,
তানজিন তয়া লিখেছো ক্ষারীয়, তারেক রহমান সামিয়া লিখেছো বেশ ক্ষারীয়, মুবাত্তিন লিখেছো বি মানে ক্ষারীয়, সৌরভ চৌধুরী ক্ষারীয়, অনিন্দিতা মণিগ্রাম লিখেছো ক্ষারীয়, আর মারুফুর নবী লিখেছো সি নিরপেক্ষ, নারিতা আফরোজ বি, কামরুন্নেসা কান্তা বি, তৌফিক ওমর নাফিস ক্ষারীয়, সবাই বেশিরভাগই ক্ষারীয় লিখেছ। আচ্ছা দেখো তো ভাই একটু দেখো তো পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট তোমরা নিশ্চয়ই জানো, আমি দ্বিতীয় অধ্যায় পড়িয়েছি এগুলো, যে লবণের ক্যাটায়নটা আসে ক্ষার থেকে, অ্যানায়নটা আসে অ্যাসিড থেকে। তাই ক্যাটায়নকে বলা হয় ক্ষারকীয় মূলক আর অ্যানায়নকে বলা হয় অম্লীয় মূলক। তাহলে পটাশিয়াম এসছে নিশ্চয়ই পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে, আর নাইট্রেট এসছে নিশ্চয়ই নাইট্রিক অ্যাসিড থেকে। তাহলে কি তৈরি হয়েছে? এটা মিলেই তো তৈরি হয়েছে পটাশিয়াম নাইট্রেট আর পানি। তার মানে এই নাইট্রিক অ্যাসিডটা এসছে একটা তীব্র ক্ষার আর দুর্বল অ্যাসিড থেকে। সরি দ্যাট ইদানিং কেন আজকে এটা হচ্ছে বুঝতেছি না ভাই। তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড দুটাই তীব্র, অতএব এটার জলীয় দ্রবণের প্রকৃতি হবে নিরপেক্ষ। তোমরা যারা ভুল করেছিলা তারা বুঝতে পেরেছো কিনা বলো প্লিজ, একটু আমাকে তোমরা কমেন্টে জানাও এখন বুঝতে পেরেছো কিনা। যারা ভুল করেছিলা তারা আমাকে একটু প্লিজ জানাও যে এখন বুঝতে পেরেছো কিনা। এখন একটু প্লিজ আমাকে জানাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা। প্লিজ একটু আমাকে কমেন্টে জানাও। হ্যাঁ মনে থাকবে এটা। শোনো একটা টেকনিক বলি, শোনো 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 এম জেড এটা একটা লবণ মনে করো, লবণ। এম যদি মানে ধাতু, এম যদি 1A ও 2A মৌল হয়, 2A গ্রুপের মৌল হয়, তাহলে বুঝবো এটা ক্ষারীয়। আর অ্যানায়ন জেড যদি হ্যালাইড, নাইট্রেট, তারপর সালফেট এগুলো থাকে, তাহলে বুঝবো এটা অম্লীয়। আর যদি দুইটাই থাকে তাহলে বুঝবো এটা নিরপেক্ষ। এগুলো হচ্ছে টেকনিক, বুঝছো? যদি লবণের তুমি দেখো ক্যাটায়নটা হয় 1A ও 2A গ্রুপের, 1A ও বলছি বডি বা 1A বা 2A গ্রুপের মৌল, তাহলে ওটা ক্ষারীয়। আর যদি 1A বা 2A গ্রুপ না থাকে তাহলে অ্যানায়নটা দেখবা যে নাইট্রাইট, হ্যালাইড, নাইট্রেট বা সালফেট এগুলো আছে কিনা, তাহলে অম্লীয়। আর দুটাই যদি থাকে তাহলে নিরপেক্ষ। কি ঠিক আছে? আমি দু একটা উদাহরণ দিচ্ছি, বিষয়টা আরো বুঝতে পারবা। দেখো মনে করো ফেরিক ক্লোরাইড, তাহলে এটা এম মনে করো, এটা এম, এটা জেড, তাহলে জেড হচ্ছে এখানে ক্লোরাইড মানে হ্যালাইড, আর এমটা 1A বা 2A গ্রুপের মৌল নয়, তার মানে এর প্রকৃতি হচ্ছে অম্লীয়। কি এর প্রকৃতি কি হবে? অম্লীয়। অ্যালুমিনিয়াম সালফেট, আমি দেখতে পাচ্ছি যে অ্যালুমিনিয়ামটা হচ্ছে 3A গ্রুপের মৌল, আর সালফেটটা ওই সালফেট আছে এটা 3A গ্রুপের, 1A বা 2A নয়, তার মানে এটা অম্লীয়। আমি দেখতে পাচ্ছি ক্যালসিয়াম সালফেট, তার মানে এটা নিরপেক্ষ, এটা 2A গ্রুপের মৌল আর এটা সালফেট হচ্ছে ওই যে সালফেট, অতএব এটা কারণে সালফুরিক অ্যাসিড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে এসছে, অতএব এটা নিরপেক্ষ। এইভাবে বের করবা তাহলে মোটামুটি হয়ে যাবে দেখবা। ঠিক আছে? যে যদি আমরা দেখি যে এমটা হচ্ছে 1A বা 2A গ্রুপের মৌল তাহলে ক্ষারীয়, আর জেডটা যদি হ্যালাইড, নাইট্রেট বা সালফেট হয় তাহলে অম্লীয়, আর দুটাই যদি থাকে তাহলে বুঝবা ওটা নিরপেক্ষ। ওকে, এবার একটু বলো এইটা তোমরা বুঝতে পারলা কিনা? এটা বুঝতে পেরেছো ভাইয়া তোমরা? এটা ক্লিয়ার কিনা বলো এই টেকনিকটা আর কি? তাহলে এই যে তোমাদেরকে দেওয়া হলো কপার সালফেট, এটার জলীয় দ্রবণের প্রকৃতিটা কি হবে? তাহলে 1A গ্রুপের এটা মৌল নয় বা 2A নয়, সালফেট আছে, তার মানে এটা হচ্ছে অম্লীয়। ঠিক আছে? এইভাবে তোমরা বের করবা। তারপর ধরো সোডিয়াম বাইকার্বনেট,
দেখো ওই তিনটা অ্যানায়নের মধ্যে নাই, কিন্তু এটা 1A গ্রুপের মৌল, অতএব এটা ক্ষারীয়। এইভাবে তোমরা লবণের জলীয় দ্রবণের প্রকৃতিগুলা বের করবা, তাহলে মোটামুটি দেখবা হয়ে যাবে। ঠিক আছে, আমার বিশ্বাস, যদিও আমার এই চ্যাপ্টার এই জিনিসগুলো পড়ানোর কথা না, এই যে লবণের জলীয় দ্রবণের প্রকৃতি, তবু আমরা পড়ে ফেললাম। তাহলে লবণের জলীয় দ্রবণের প্রকৃতি একটু তাহলে ফাইনালি হাইলাইট করি। তাহলে কি হবে? তীব্র অ্যাসিড প্লাস দুর্বল ক্ষার, এখান থেকে সৃষ্ট লবণ কি হবে? এই লবণটা তীব্র অ্যাসিড দুর্বল ক্ষার, তার মানে অম্লীয়। লবণ প্লাস পানি, তাই না? অম্লীয়। তারপর কি বুঝলাম আমরা? তীব্র ক্ষার দুর্বল অ্যাসিড, তীব্র ক্ষার দুর্বল অ্যাসিড, তাহলে লবণ প্লাস পানি, লবণটা হবে ক্ষারীয়। ক্ষারীয়। আর কি আমরা দেখলাম? তীব্র ক্ষার তীব্র অ্যাসিড, লবণ প্লাস পানি, তাই তো? লবণটা হবে নিরপেক্ষ। আর তোমরা হয়তো আমাকে বলবা যে ভাইয়া দুটাই যদি দুর্বল হয়, তাহলে দুটাই দুর্বল হলে সেই সংসারটা সহজে গঠন হয় না। একটা ছেলে একটা মেয়েকে যদি প্রচন্ড রকমের ভালোবাসে, তাদের মধ্যে বন্ধন সবচেয়ে শক্তিশালী হয়। অন্তত মিনিমাম একজনকে তো বেশি ভালোবাসতেই হবে। আর দুইজনের ভালোবাসায় যদি দুর্বল থাকে, সেই সংসার সহজে গঠন হয় না। তাই সেই সংসার নিয়ে কেউ কোনো কথাও বলবে না। অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার দুটাই যদি দুর্বল হয়, সেখান থেকে লবণটা খুব ভালোভাবে তৈরি হতে চায় না, হয় না। এই জন্য ওই লবণের প্রকৃতি তোমাকে বলবেও না। তাই অ্যাসিড এবং ক্ষারের মধ্যে মিনিমাম একটা তীব্র হতেই হবে, না হলে হবে না। ওকে, ক্লিয়ার ভাইয়া? তাহলে এই বিষয়গুলো তোমরা মনে রাখবা। ঠিক আছে, যে যেসব লবণ অম্লীয় অর্থাৎ তীব্র অ্যাসিড এবং দুর্বল ক্ষার থেকে তৈরি হয়, তারা আর্দ্র বিশ্লেষণ করলে আবার ওই দুর্বল ক্ষার তীব্র অ্যাসিডে তৈরি হয়। যাদের ক্ষারীয় তাদের আর্দ্র বিশ্লেষণ করলে ওই দুর্বল ক্ষার আর তীব্র ক্ষার তৈরি হয়, দুর্বল অ্যাসিড আর তীব্র ক্ষার তৈরি হয়। বাট যারা নিরপেক্ষ তাদের আর্দ্র বিশ্লেষণ সম্ভব না, তারা আয়নিত হয়। পটাশিয়াম নাইট্রেটকে যদি আমরা জলীয় দ্রবণে দ্রবীভূত করি ভাই, ওই পটাশিয়াম হাইড্রোক্সাইড আর নাইট্রিক অ্যাসিড তৈরি হবে না, এরা আয়নিত হয়ে যাবে, এরা আয়নিত হয়ে যাবে। ওকে, যে যেসব লবণগুলো জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয়ে তীব্র অ্যাসিড দুর্বল ক্ষার তৈরি করে, তারা অম্লীয়। যারা আর্দ্র বিশ্লেষিত হয়ে দুর্বল ক্ষার তীব্র অ্যাসিড তৈরি করে, তারা ক্ষারীয়। আর যারা নিরপেক্ষ অর্থাৎ তীব্র অ্যাসিড তীব্র ক্ষার থেকে তৈরি হয়, তাদের আর্দ্র বিশ্লেষণ সম্ভব না, তারা আয়নিত হয়। এইটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা প্লিজ একটু বলো। হ্যাঁ, তৌফিক ওমর নাফিস, ভালোবাসতে হলে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের মতো বাসো। ওকে, একটা বলেছিলাম না, একটা ছেলে একটা মেয়েকে চিঠিতে লিখেছিলে, তো এখন পর্যন্ত আমরা যত লবণ তৈরি করেছি, যতভাবে টিকে আছি, সবগুলি তোমার তীব্রতার জন্য না, আমার তীব্রতার জন্য। এটা একটা ছেলে একটা মেয়েকে চিঠিতে লিখেছিল এটা। তাহলে একটু প্রথম দিকে চলে আসি, যে টপিকসটা আমরা শুরু করতে চেয়েছিলাম, করে আমরা এত দূর চলে গেলাম আসলে, তাই না? এবার খুব সহজেই তোমরা বুঝতে পারবা, এবার খুব সহজে বুঝতে পারবা। দেখো একটু, আমাদের প্রশ্নটা ছিল যে ম্যাগনেসিয়াম নাইট্রাইট আর্দ্র বিশ্লেষণে অ্যামোনিয়া তৈরি করলেও ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর্দ্র বিশ্লেষণে তৈরি হয় না কেন? কারণ ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা তৈরি হয়েছে কোথায় থেকে ভাই বলতো? একটা তীব্র ক্ষার আর তীব্র অ্যাসিড থেকে। আর তীব্র ক্ষার আর তীব্র অ্যাসিড থেকে যে লবণগুলো তৈরি হয়, তাদের আর্দ্র বিশ্লেষণ আর সম্ভব না, তারা আয়নিত হয়। তাই এক্ষেত্রে এই সেলটা তৈরি না হয়ে ম্যাগনেসিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন আয়নিত হবে। আর ম্যাগনেসিয়াম নাইট্রাইট যেটা তৈরি হয়েছে, সেইটা একটা তীব্র, এখানে ভুল লিখেছি, ঠিক আছে, এটা তো ক্ষার, বেশ। হ্যাঁ, সেখানে একটা তীব্র ক্ষার আর দুর্বল অ্যাসিড থেকে তৈরি হয়েছে, তাই এটার আর্দ্র বিশ্লেষণে আবার ওই তীব্র ক্ষার দুর্বল অ্যাসিডটাই তৈরি হয়। তাই ম্যাগনেসিয়াম নাইট্রাইডের আর্দ্র বিশ্লেষণে যেভাবে অ্যামোনিয়া তৈরি হয়, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের আর্দ্র বিশ্লেষণ আসলে সম্ভব না। তোমরা আমাকে প্লিজ একটু বলো
এই প্রশ্নটা বুঝতে পেরেছো। এটা বুঝতে কি আমরা কত কি দেখলাম, দেখো দেখো এই যে আমরা দেখলাম এটা তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড, লবণ, দুর্বল ক্ষার, তীব্র অ্যাসিড, কপার হাইড্রোক্সাইড, হ্যাঁ কপার সালফেট, জলীয় দ্রবণ অম্লীয়। এটার আর্দ্র বিশ্লেষণে আবার ওই তীব্র অ্যাসিড দুর্বল ক্ষারই তৈরি করবে। আবার দেখো তীব্র ক্ষার দুর্বল অ্যাসিড থেকে লবণ তৈরি করেছিলাম, এই ক্ষার লবণটা আবার আর্দ্র বিশ্লেষণ হয়ে ওই দুর্বল অ্যাসিড আর তীব্র ক্ষারই তৈরি করবে। তাই জলীয় দ্রবণ ক্ষারীয় বা তীব্র ক্ষার আর তীব্র অ্যাসিড থেকে যে লবণগুলো তৈরি হয় তাদের আর্দ্র বিশ্লেষণে ওই তীব্র ক্ষার আর তীব্র অ্যাসিড তৈরি হয় না, তারা আয়নিত হয়ে যায়। এই যে আমি এমসিকিউ জিজ্ঞেস করছিলাম, এই যে তোমার ভুল করেছিলাম এটা বুঝাই দিয়েছিলাম যে তীব্র ক্ষার তীব্র অ্যাসিড, অতএব এই লবণটা নিরপেক্ষ হবে এবং এটার আর্দ্র বিশ্লেষণ সম্ভব না, এরা আয়নিত হবে। একটা টেকনিক শিখাইছিলাম যে 1A গ্রুপ বা 2A গ্রুপের যদি ধাতুটা হয় তাহলে সেটা হবে ক্ষারীয়, আর যদি ওটা না থাকে তাহলে যে মানে অ্যানায়নটা যদি নাইট্রেট, সালফেট, হ্যালাইড হয় তাহলে অম্লীয়, আর দুটাই থাকলে নিরপেক্ষ। আর কোনোটাই না থাকলে সেই লবণের প্রকৃতি তোমাদের দিবে না, কারণ সেই লবণটা খুব ভালোভাবে তৈরি হয় না। ওই যে বলি না ছেলে মেয়ে কেউ কাউকে ভালোবাসে না, ওদের মধ্যে কি বলো তো জানি হবে, একটা ছেলে একটা মেয়েকেও ভালোবাসে না, মেয়েটাও ছেলেটাকে ভালোবাসে না, ওদের মধ্যে সম্পর্ক তৈরি হবে? সম্পর্ক হতে গেলে মিনিমাম একজনের তীব্র ভালোবাসা থাকতে হবে, এটা খুব সহজ কথা। এই যে আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের ফ্রেশ করে, তীব্র অ্যাসিড দুর্বল ক্ষার লবণটা হবে অম্লীয়, তীব্র ক্ষার দুর্বল অ্যাসিড ক্ষারীয়, আর তীব্র ক্ষার তীব্র অ্যাসিড লবণটা হবে নিরপেক্ষ। তাহলে আরেকটা এমসিকিউর উত্তর দাও তো ভাইয়া। অ্যামোনিয়াম ক্লোরাইড এইটার জলীয় দ্রবণের প্রকৃতি কেমন হবে? অম্লীয়, এটা ভুল করা যাবে না ভাইয়া, একটু চিন্তা করে উত্তর দিবা। অম্লীয়, ক্ষারীয়, নিরপেক্ষ, বলো। এই তিনটা অপশন দিলাম। অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের প্রকৃতিটা আসলে কেমন হবে? অম্লীয়, ক্ষারীয় নাকি নিরপেক্ষ? অরিন লিখেছো অম্লীয়, নাফিজুল আজিজ আছে এখানে, কে লিখেছো ফাহমিদা রহমান। এখন তুমি যদি সবসময় ঘড়ির ঘন্টার দিকে তাকায় থাকো তাহলে তো পড়া বুঝতে পারবা না। ওকে, অম্লীয়, থ্যাংক ইউ সো মাচ। না ভাই, অ্যাসিটেট লবণ আসলে অ্যাসিটেট লবণ তৈরি হয় অ্যাসিটিক অ্যাসিড CH3 আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড মিলে তৈরি হয়, ঠিক আছে? এখান থেকে তৈরি হয় সোডিয়াম অ্যাসিটেট লবণ। এই যে একজন অলরেডি নীলয় কুমার তনি লিখেছ বি, এখন তো বললাম ভাই ভুল করা যাবে না, ঠিক আছে? অনেকটা বুঝতে পেরেছ, সোডিয়াম অ্যাসিডেটটা তৈরি হয় অ্যাসিডিক অ্যাসিড আর সোডিয়াম অ্যাসিডের থেকে। আচ্ছা, এখানে অ্যামোনিয়ামটা 1A বা 2A গ্রুপের মৌল না, বাট এটা হ্যালাইড, অতএব 1A বা 2A গ্রুপের মৌল নাই, কিন্তু নেগেটিভটা হচ্ছে অ্যানায়নটা হচ্ছে হ্যালাইড, তাই এটা অম্লীয় হবে। আর রিয়াকশন যদি দেখতে চাও, এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর HCl, কারণ তোমরা জানো লবণের ক্যাটায়নটা আসে ক্ষারকীয় মূলক থেকে আর অ্যানায়নটা আসে অম্লীয় মূলক থেকে, প্লাস পানি। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার আর HCl হচ্ছে একটা তীব্র অ্যাসিড। তোমরা রুমে ক্লাসটা বা টেনে টেনে দেখবা, তাহলে বুঝতে পারবা। আমার বিশ্বাস তোমরা এখন খুব সহজেই বুঝতে পেরেছ যে কেন ম্যাগনেসিয়াম নাইট্রাইডের আর্দ্র বিশ্লেষণে এই যে অ্যামোনিয়া তৈরি হলেও কেন ম্যাগনেসিয়াম ক্লোরাইডের আর্দ্র বিশ্লেষণে HCl তৈরি হয় না। যদিও এই চ্যাপ্টার জিনিস এটা না ভাইয়া, তবু আমরা কিন্তু মোটামুটি দেখো পুরোটাই কিন্তু করে ফেলাম 20 নাম্বার। ওকে, তাহলে আজকে আমাদের এই ক্লাসটা শেষ হলো না, আরেকটা ক্লাস হ্যাঁ আরো অনেকভাবে হতে পারে ভাইয়া, কিন্তু সাধারণত সবচেয়ে ভালোভাবে আমাদের সোডিয়াম অ্যাসিডেটটা তৈরি হয় অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড মিলে। ওকে ওকে, আচ্ছা যখন তোমাদের লবণ দিবে, যখন তোমাদের নরমালি দিবে, দেখো অনিন্দিতা,
যখন তোমাদের নরমালি দিবে যে অ্যাসিডিক অ্যাসিডের তখন এই যে CH3 COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড এইটা মিলে কি তৈরি হবে, এই যে এইটুকু মিলে তৈরি করবে পানি, আর এই যে সোডিয়াম অ্যাসিটেট। এই যে সোডিয়াম অ্যাসিডেট, এই যে অ্যাসিডিক অ্যাসিড আর সোডিয়াম অ্যাসিড। তাই তোমার সোডিয়াম অ্যাসিডেট দিয়ে যখন বলবে এটা লবণের জলীয় দ্রবণের প্রকৃতি কি, অবশ্যই তোমাকে সেটা বলতে হবে ক্ষারীয়, আর সেটা উল্লেখ করে লিখে দিল যে এটা কিভাবে তৈরি করলো, সোডিয়াম বাইকার্বনেট অ্যাসিডিক অ্যাসিড, সেটা আলাদা জিনিস, সেটা তাহলে তোমাকে উল্লেখ করে দেবে। কিন্তু নর্মালি যদি তোমাকে দেয় এটার জলীয় দ্রবণের প্রকৃতি কি, তাহলে অবশ্যই এটা ক্ষারীয় হবে। ওকে, সান্দ্রতা, পৃষ্ঠটান, এগুলা ফিজিক্সের ট্রাম, হ্যাঁ ফিজিক্সে পড়বা তোমরা, ঠিক আছে। পৃষ্ঠটান যেমন তোমরা একটা পরিষ্কার মেঝেতে পানি যদি ফেলে দাও, পানি কিন্তু এক জায়গায় থেকে থাকে না, পানিগুলো পরস্পরকে আকর্ষণ করে, টানে, ফলে তারা দূরে চলে যায়, এইটা হলো পৃষ্ঠটান। ওকে, আর সান্দ্রতা হলো একটা বাধা, তরল বা গ্যাসীয় পদার্থের একটা বাধা, এগুলো তোমরা ফিজিক্সে পড়বা, ঠিক আছে। ওকে, অনেকটা বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ ভাই। তাহলে মাথায় থাকে যে নর্মালি যখন তোমাকে বলে সোডিয়াম অ্যাসিডেটের জলীয় দ্রবণের প্রকৃতি কি, তার মানে ওটা আমাদের নর্মালি তৈরি হয়, আর যদি অন্য কোনো জায়গাতে তৈরি করতে সেটা উল্লেখ করতে হবে, সেটা আলাদা জিনিস, প্রশ্নে সেই শর্তগুলো উল্লেখ থাকবে। ওকে, তাহলে 20 নাম্বার পর্যন্তই। তাহলে একটু বলে নেই তোমাদের, আগামী দিন অবশ্যই আমাদের বাকি জিনিসগুলো শেষ হয়ে যাবে। আর চতুর্থ অধ্যায় আমি একটা কথা প্রায় বলি যে যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী তারা যদি কোনো কিছু ভুল করে ফেলে সেটা আবার নতুন করে শুরু করে, অর্থাৎ তোমার যদি মনে হয় আগের ক্লাসগুলো লাইভ করিনি বা আগের দ্বিতীয় অধ্যায় ক্লাস ভালো করে করা হয়নি, নতুন গ্রুপে জয়েন করছি এই জন্য ক্লাসগুলো লাইভ বুঝতেছিলাম না, জন্য পরে করছি, ঠিক আছে। বা চতুর্থ অধ্যায়ের সাথে ফার্স্ট পেপারের আগের কোন অধ্যায়ের মিল নাই, চতুর্থ অধ্যায় টোটালি নতুন করে তুমি যদি মনে করো যে না আমি চতুর্থ অধ্যায়টা আবার নতুন করে লাইভ শুরু করব, দেখবা খুব ভালো লাগবে। ফার্স্ট পেপারের সবচেয়ে ইন্টারেস্টিং সবচেয়ে বেসিক অধ্যায় হচ্ছে চতুর্থ অধ্যায়। তো আমাদের তৃতীয় অধ্যায়ে আরেকটা ক্লাস লাগবে, তারপর আমরা একটা MCQ এর আলাদা সলভ ক্লাস দিব, তারপর আমরা শুরু করব চতুর্থ অধ্যায়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।